সকলকে স্বাগতম। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করবো। আমরা আজকে ইন্টারন্যাশনাল অ্যাডজাস্টমেন্ট ইন্টারডিপেন্ডেন্স এই টপিকটা নিয়ে আলোচনা করবো। আমাদের উদ্দেশ্য হবে যখন একটা দেশ ইন্টারন্যাশনালি ওপেন হয় ট্রেডের মাধ্যমে অন্য দেশের সাথে, তখন কোনো পরিবর্তন সাধিত হলে, কোনো ডিস্টারবেন্স সৃষ্টি হলে ইকোনমিতে, ইকুইলিব্রিয়ামের উপরে কিভাবে ইকোনমি আবার পুনরায় রিঅ্যাডজাস্ট করে সেই প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করবো। আমরা দুটো দৃষ্টিকোণ থেকে, দুটো দিক থেকে এই ব্যাখ্যাটা করব। প্রথমত আমরা দেখব যে যদি ইকোনমি যদি ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেমের আন্ডারে থাকে তাহলে কি ইকোনমিক অ্যাডজাস্টমেন্টটা কেমন হয়, এবং দ্বিতীয়ত আমরা দেখব যদি ইকোনমি ফ্লোটিং এক্সচেঞ্জ সিস্টেমের অধীনে থাকে তাহলে অ্যাডজাস্টমেন্টটা কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা দুটো দৃষ্টিকোণ থেকে দেখব। ইন্টারন্যাশনাল অ্যাডজাস্টমেন্ট একটা স্থির বিনিময় হার এর অধীনে, একটা পরিবর্তনশীল বিনিময় হারের অধীনে, দুটো প্রক্রিয়ার মাধ্যমে। আমরা যখন স্থির বিনিময় হারের অধীনে অ্যাডজাস্টমেন্টে দেখবো, অ্যাডজাস্টমেন্ট আন্ডার ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম, সেক্ষেত্রে আমাদের দুটো ভাবে অ্যাডজাস্টমেন্ট হতে পারে। প্রথমত প্রথমত হতে পারে অ্যাডজাস্টমেন্ট যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হতে পারে, আর একটা হতে পারে পলিসির মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট হতে পারে, পলিসি ইনডিউসড অ্যাডজাস্টমেন্ট যেটা এখানে বলে। আমরা দুটো অ্যাডজাস্টমেন্ট প্রসেস দেখবো, এবং আমাদের আলোচনায় যে টুলস আমরা ব্যবহার করবো এই অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করার জন্য, সেই টুলস গুলো হলো এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই, এবং এক্সটার্নাল ব্যালেন্স আমরা দেখাবো ব্যালেন্স পেমেন্ট শিডিউল। আমরা আপাতত ধরে নিব যে কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট নেই, শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট আছে, যে কারণে ব্যালেন্স অফ পেমেন্ট কথা আমরা বুঝবো যে এক্সপোর্ট ইকুয়াল টু ইনপুট বা নেট এক্সপোর্ট ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের তিনটা টুলস আমরা ব্যবহার করবো ইন্টারন্যাশনাল অ্যাডজাস্টমেন্ট ব্যাখ্যা করার জন্য। একটা হলো এগ্রিগেট ডিমান্ড শিডিউল, একটা হলো এগ্রিগেট সাপ্লাই শিডিউল, আর একটা হলো ব্যালেন্স ট্রেড শিডিউল, ব্যালেন্স ট্রেড শিডিউল, যেটা আমরা এক্স বা নেট এক্সপোর্ট ইকুয়াল টু জিরো এর মাধ্যমে এটাকে আমরা উপস্থাপন করবো। এবং আমাদের যে এগ্রিগেট ডিমান্ড শিডিউল, যেটা আমরা মূলত আইএস এবং এলএম কার্ভ থেকে পেয়ে থাকি, আইএস কার্ভ এবং এলএম কার্ভের ভারসাম্য পরিবর্তনের মাধ্যমে পেয়ে থাকি প্রাইস ইনডিউসড, এবং এদিকে সাপ্লাই কার্ভ যেটা মূলত লেবার মার্কেট থেকে আসে। এই দুটো কার্ভের মাধ্যমে আমরা ইকোনমিক ডোমেস্টিক ইকুইলিব্রিয়াম দেখাবো, আর নেট এক্সপোর্ট কার্ভের মাধ্যমে আমরা এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম দেখাবো। আমরা গত ক্লাসে বলেছি যে গ্রেড ডিমান্ড শিডিউল, সেটার স্লোপের মধ্যে একটু পরিবর্তন আসে যখন আমরা ওপেন ইকোনমি কনসিডার করি। ক্লোজড ইকোনমিতে সাধারণত এগ্রিগেট ডিমান্ড কার্ভের শিডিউল, এগ্রিগেট ডিমান্ড কার্ভ শিডিউলটা একটু স্টিপার হয়ে থাকে, এবং ওপেন ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ড শিডিউলটা একটু ফ্ল্যাটার হয়ে থাকে। এটা তাৎপর্য হলো, বা এটা একটা তাৎপর্য আছে পলিসির ক্ষেত্রে, যে ফ্ল্যাট শিডিউলকে ডান দিকে মুভ করিয়ে বা এক্সপেন্সিভ ফিসক্যাল পলিসির মাধ্যমে বা মনিটারি পলিসির মাধ্যমে, যেটাকে আমরা ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি বলি, দুটোকে একত্রে, যে ডিমান্ড কার্ভকে শিফট করিয়ে ইনকাম যতটুকু বাড়ানো যায়, একটা স্টিপার শিডিউলকে যেটা ওপেন ক্লোজড ইকোনমিতে থাকে, সেই স্টিপার শিডিউলকে ডানে স্থানান্তর করে আয় আরো বেশি বাড়ানো যায়। এই জন্য ওপেন ইকোনমিতে ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি মানে এক্সপানশন কিংবা ফিসক্যাল এক্সপানশন এটা কম কার্যকর হয়ে থাকে, এটা আমরা বলেছিলাম। এবং আরেকটা হলো যে আমরা বলছি নেট এক্সপোর্ট ইকুয়াল টু জিরো, এটা সাথে সাথে পালিত হতে হবে। আমরা একটা ইনিশিয়াল সিচুয়েশন থেকে শুরু করবো, আমরা ধরে নিব অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হয় সেটা বোঝানোর জন্য আমরা আমাদের ডায়াগ্রামটা ব্যবহার করবো। সেটা হলো একটা এগ্রিগেট ডিমান্ড শিডিউল, এবং যেহেতু আমরা ডিমান্ড সাপ্লাই ব্যবহার করছি এগুলো প্রাইস এবং আউটপুটের কনটেক্সটে আমরা হয়ে থাকে এই শিডিউলগুলো। মানে এগ্রিগেট ডিমান্ড শিডিউল একটু টাইপ করে রাখলাম আমরা, আর এটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই শিডিউল, আপার স্লোপিং সাপ্লাই শিডিউল, আর একটা নেট এক্সপোর্ট জিরো, বা যেটা বলি আমরা ট্রেড ব্যালেন্স শিডিউল। ট্রেড ব্যালেন্স শিডিউলটা ডাউন স্লোপিং হয় কনটেক্সটে এবং ওয়াই কনটেক্সটে, এবং
তা আমরা এগ্রিড মান একটু স্টিফাই করে রাখলাম, এগ্রিড মান শিডিউলের তুলনায় এর বাকিটাকে স্টিফাই করে নেক্সট এক্সপোর্ট ইকুয়াল টু 0, এটা শিডিউল আছে তাহলে এটা হচ্ছে আমাদের যে ডোমেস্টিক ইকোনমিতে বুস্ট মার্কেট এবং মানি মার্কেট ইকুইলিব্রিয়াম, এবং এটা হলো লেবার মার্কেট ইকুইলিব্রিয়াম, এক্সট্রা এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ইকুয়াল টু ইম্পোর্ট বা ট্রেড ইকুইলিব্রিয়াম। আমরা ধরে নিব যে আমাদের যে আউটপুট লেভেল আছে, আমাদের ফুল এমপ্লয়মেন্ট আউটপুট লেভেল, এটা আমরা বলছি ওয়াই স্টার, ফুল এমপ্লয়মেন্ট আউটপুট লেভেল। আমরা যে আমাদের যে পজিশন, সেই পজিশন অনুযায়ী আমাদের এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই শিডিউল ইন্টারসেকশনের মাধ্যমে একটা ইকোনমিক ডোমেস্টিক ইকুইলিব্রিয়াম, ইন্টারনাল ইকুইলিব্রিয়াম নির্ধারিত করে। আমাদের এই পয়েন্টটাকে জিরো বলি, ফর এক্সাম্পল ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, যেখানে আউটপুট y0 প্লাস p0 ফর এক্সাম্পল। তাহলে আমাদের এই যে ইনিশিয়াল সিচুয়েশন, এখান থেকে কিভাবে ইকোনমি অ্যাডজাস্ট করে রিঅ্যাডজাস্ট করে আবার ভার্সনটা পৌঁছাবে, এটা আমরা দুটো মেকানিজম দেখাবো। প্রথম মেকানিজমকে আমরা বলা হচ্ছে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট। তো অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, অটোমেটিক অ্যাডজাস্টমেন্টে ইকোনমি নিজ থেকেই অ্যাডজাস্ট হবে বাই ইন্টারনাল ফোর্স। যেটাকে এই কার্ভ যেগুলোর কথা বলেছি, এই এনএক্স কার্ভ যেটা আছে, এনএক্স কার্ভের উপরে বলেছি আমরা নেট ট্রেড ব্যালেন্স বা ট্রেড ব্যালেন্স থাকে, নেট এক্সপোর্ট ইকুয়াল টু 0, এক্সপোর্ট ইকুয়াল টু ইম্পোর্ট। দেখার উপরের দিকে আমরা বলি ট্রেড ডেফিসিট থাকে, আর নিচের দিকে ট্রেড সারপ্লাস থাকে। তো কারণটা হলো যে আমরা এই জিরোর বরাবর একটা হরাইজন্টাল লাইন চিন্তা করি, যেটা নেট এক্সপোর্ট কে ইন্টারসেক্ট করে। সেই বিন্দুতে যে ইনকামটা আছে, সেই ইনকামে, অর্থাৎ আমরা যদি জিরো থেকে বাম দিকে আসি, নেট এক্সপোর্ট কার্ভের উপর আসি, এখানে এক্সপোর্ট ইকুয়াল টু ইম্পোর্ট। আবার যদি উল্টো দিকে চিন্তা করি, এখান থেকে যদি জিরোতে যাই, এখানে ইনকাম বেশি, এই রেখার উপরে বিন্দু থেকে জিরোতে ইনকাম বেশি। ইনকাম বেশি হওয়ার কারণে ইম্পোর্ট বেশি হবে। ইম্পোর্টটা ইনকামের উপর ডিপেন্ড করে, এক্সপোর্ট ইনকামের উপর ডিপেন্ড করে না, ইম্পোর্টটা ইনকামের উপর ডিপেন্ড করে। তাই যেহেতু জিরোতে ইনকামের পরিমাণটা, তার মানে যে ট্রেড ব্যালেন্স কার্ভ আছে তার চেয়ে বেশি ইনকাম রিপ্রেজেন্ট করে, যে কারণে এখানে ইনকামটা বেশি হওয়ার কারণে রেখার তুলনায়, এনএক্স ইকুয়াল টু 0 রেখার তুলনায়, তাই এখানে ট্রেড ডেফিসিট থাকে বা ইম্পোর্টটা এক্সপোর্টের চেয়ে বেশি হবে। আবার ঠিক একই উল্টো যুক্তিতে আমরা বলতে পারি যে নেট এক্সপোর্ট ইকুয়াল টু 0 বা ট্রেড ব্যালেন্স রেখার বাম দিকে যেহেতু ইনকাম যেহেতু কম এখানে রেখার তুলনায়, সেহেতু এখানে ইম্পোর্টের পরিমাণটা কম হবে এক্সপোর্টের তুলনায়, ফলে এক্সপোর্ট বেশি হবে এবং ট্রেড সারপ্লাস হবে। তাই এনএক্স ইকুয়াল টু 0 দেখার ডান দিকে ট্রেড ডেফিসিট এবং বাম দিকে হচ্ছে ট্রেড সারপ্লাস। যেহেতু জিরো বিন্দুটা এনএক্স ইকুয়াল টু 0 লেখার ডান দিকে অবস্থান করছে, তাই এখানে ট্রেড ডেফিসিট রয়েছে, ট্রেড ডেফিসিট রয়েছে। এবং এটাকে বলছি আমরা ইন্টারন্যাশনাল ব্যালেন্স। আবার যদি আমরা এই শর্ট টার্ম চিন্তা করি, এখানে আউটপুটের পরিমাণ y0, এই আউটপুটটা y0 আউটপুট হচ্ছে আমাদের y স্টার চেয়ে কম, এটা ফুল এমপ্লয়মেন্ট আউটপুট হিসেবে চিন্তা করতে পারি আমরা। তাহলে এই জিরো বিন্দুতে দুই দিক থেকে ভারসাম্যহীনতা আছে, হচ্ছে যে ডোমেস্টিক ইকোনমিতে আউটপুটের পরিমাণটা ফুল এমপ্লয়মেন্ট আউটপুট লেভেলের চেয়ে কম, ফলে এখানে বেকারত্ব রয়েছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে। আবার এই জিরো বিন্দুটা যেহেতু এনএক্স ইকুয়াল টু 0 এখন উপরে, তাই এখানে ট্রেড ডেফিসিট রয়েছে, দুই দিক থেকে ভারসাম্যহীনতা রয়েছে। এখন কিভাবে এই ভারসাম্যটা কারেক্টেড হবে? আমাদের বলছে দুদিক থেকে দুদিক থেকে প্রেশার ক্রিয়েট করে, দুদিক থেকে প্রেশারের মাধ্যমে এই ভারসাম্যহীনতা দূর হবে। প্রথমত যে আমরা বলছি যে এখানে আনএমপ্লয়মেন্ট রয়েছে, যেহেতু এই জিরো বিন্দুটা ওয়াই স্টারের বাম দিকে, তাই এখানে আনএমপ্লয়মেন্ট থাকার কারণে যদি আমরা লেবার মার্কেট যখন আনএমপ্লয়মেন্ট থাকে, তখন যদি ওয়েজ প্রাইস যদি ফ্লেক্সিবল হয়, যদি মুভ করতে পারে, তাহলে ওয়ার্কারদের মধ্যে কম্পিটিশনের মাধ্যমে ওয়েজ লেভেলটা হ্রাস পায়, বেকারত্ব থাকে।
এবং যখন ওয়েজ লেভেল হ্রাস পায় এমপ্লয়মেন্ট বৃদ্ধি পায় এবং ফুল এমপ্লয়মেন্টের দিকে এগিয়ে যায়। তার মানে হলো যে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা তার দিকে শিফট করে, সাপ্লাই ডান দিকে শিফট করবে। আর যেহেতু এখানে আমাদের বলছি যে ট্রেড ডেফিসিট রয়েছে এবং আমরা ফিক্সড, আমরা এখানে যে অ্যাডজাস্টমেন্টের চিন্তা করছি, অ্যাডজাস্টমেন্ট আমরা কখনো ফিক্সড এক্সচেঞ্জের সিস্টেম, ফিক্সড এক্সচেঞ্জের সিস্টেম, ট্রেড সিস্টেমে আমরা অ্যাডজাস্টমেন্ট চিন্তা করছি। তাই এই যে ডেফিসিট যখন থাকে ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেমে, ডেফিসিট থাকলে বাকি যে পরিমাণ ট্রেড ডেফিসিট থাকে ফাইন্যান্সটা গভর্নমেন্টকে, সেন্ট্রাল ব্যাংক থেকে সেই পরিমাণ পয়েন্ট কারেন্সি বিক্রি করতে হয়, সেল করতে হয়, সেল করে এই ডেফিসিটটাকে মেটাতে হয়, এক্সটার্নাল ডেফিসিট। তাই যখন এক্সটার্নাল ডেফিসিট থাকবে বা ট্রেড ডেফিসিট যখন থাকবে তখন সেন্ট্রাল ব্যাংক তার রিজার্ভ থেকে কারেন্সি বিক্রি করে, পয়েন্ট কারেন্সি বিক্রি করে। আমরা এদিকে দেখবো যে এখানে গভর্নমেন্ট পয়েন্ট কারেন্সি বিক্রি করে, সেলস পয়েন্ট এক্সচেঞ্জ, সেন্ট্রাল ব্যাংক সেলস পয়েন্ট এক্সচেঞ্জ, এটা একটা। আর এবং এই পয়েন্ট এক্সচেঞ্জ বিক্রি করার কারণে মানি সাপ্লাইটা কমে আসে। যখন গভর্নমেন্ট পয়েন্ট সাপ্লাই বিক্রি করে, পয়েন্ট এক্সচেঞ্জ বিক্রি করে, পয়েন্ট এক্সচেঞ্জ, তখন তার বিনিময়ে ডোমেস্টিক কারেন্সি গুলো ইকোনমিতে উঠে আসে, গভর্নমেন্টের কাছে। ফলে এরপরে মানি সাপ্লাইটা কন্ট্রাক্ট করে এবং মানি সাপ্লাই কন্ট্রাক্ট করার অর্থ হচ্ছে যে যেটা ডিমান্ড কার্ভের পিছনে কাজ করে, শিফটের পিছনে যে মানি সাপ্লাই বৃদ্ধি পেলে ডান দিকে শিফট করে, মানি সাপ্লাই হ্রাস পেলে কার্ভটা বাম দিকে মুভ করে। তাই ডিমান্ড ডিমান্ডকে কন্ট্রাক্ট করে, ফলে ডিমান্ড কার্ভটা বাম দিকে সরে আসে, ইডি শিফটস। আচ্ছা, দিস দিকে চলে আসে, বাম দিকে বা শিফটস দিয়ে ডাউন চলে আসে। ডিমান্ড কার্ভটা আমাদের ডান দিকে শিফট করবে, প্রেসার ফিল করবে পয়েন্ট কারেন্সি বিক্রির কারণে, মনিটারি কন্ট্রাকশনের কারণে ডিমান্ড কার্ভ নিচে দিকে শিফট করে টেন্ডেন্সি লক্ষ্য করবো। আবার আমরা বুস্ট মার্কেটে দেখছি যেহেতু এখানে আনএমপ্লয়মেন্ট যেহেতু আছে, এমপ্লয়মেন্ট আছে এবং আনএমপ্লয়মেন্টের কারণে ওয়েজ তোমার একটা প্রবণতা সৃষ্টি হবে, এর ফলে এমপ্লয়মেন্ট বৃদ্ধি পাবে, এমপ্লয়মেন্ট বৃদ্ধি পেলে আউটপুট বৃদ্ধি পাবে। বা এখানে এমপ্লয়মেন্ট বৃদ্ধির কারণে একটা স্টেপ যদি আমরা একটু করি, এখানে এগ্রি সাপ্লাই কার্ভটা ডান দিকে শিফট, শিফট রাইট, এবং এটা চলতে থাকবে অ্যাডজাস্টমেন্টটা যখন পর্যন্ত আমরা আমাদের এই দুটো একদিকে ডিমান্ড এবং দ্বিতীয় সাপ্লাই ইন্টারসেকশন পয়েন্টটা এখানে এটা দিয়ে ক্রস করে। অর্থাৎ nx = 0 রেখাটা যেখানে y স্টার রেখাকে ইন্টারসেক্ট করেছে, আমাদেরকে এগ্রি সাপ্লাইকে শিফট করে এখানে আসতে হবে এবং এগ্রি ডিমান্ড কার্ভটাকেও শিফট করে এখানে আসতে হবে। যদি আসে শিফট করে, তখনই আমাদের নতুন যে ভাষ্যটা আমরা পাবো ই প্রাইম বিন্দুতে বা ইউয়ান বিন্দুতে, সেটা হলো আমাদের আরেকটা লং লাইন ইকুয়েশন। এই লং লাইন ইকুয়েশনে আমাদের প্রাইসটা কল করেছে, প্রাইসটা ই 0 থেকে প্লাস ই1 কল করেছে। এখানে অ্যাডজাস্টমেন্ট, অটোমেটিক অ্যাডজাস্টমেন্টটা ঘটলো প্রাইসের মাধ্যমে, প্রাইস অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে লং রানে এই অটোমেটিক অ্যাডজাস্টমেন্টটা ঘটছে। লং রানে এখানে গভর্নমেন্ট কিছুই করেনি, নিজ থেকেই অ্যাডজাস্টমেন্ট গুলো ঘটেছে। ফিক্সড এক্সচেঞ্জের সিস্টেমে অটোমেটিক অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ইকোনমি যখন ডিসিপ্লিনের পজিশনে থাকে, এই যে ইউরো থেকে এই প্রাইমে বা ইউয়ান যে আসবে ইকোনমি, এখানে আসার যে পথটা বা ডাইনামিক্সটা সেটা এখানে ইউজ করা হয়নি। সেটা সাইক্লিক্যাল হতে পারে, কখনো হয়তো ইকোনমি এদিকে আসতে পারে, কখনো এদিকে আসতে পারে। সাইক্লিক্যাল সাধারণত ইকোনমি
জিরো থেকে ইউয়ানে ফিরে আসে, ইউয়ান আসে। এই অ্যাডজাস্টমেন্টটা করবে এখানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট পাবে, ওয়েজ প্রাইস অ্যাডজাস্টমেন্ট পাবে। প্রাইস যখন কমে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস বৃদ্ধি পায়, ভবিষ্যৎ তুলনায় কম্পিটিটিভনেস বৃদ্ধি পায়। এক্সচেঞ্জটা ফিক্স, এর কোনো পরিবর্তন করছে না। তো এর জন্য পরিবর্তন ঘটে না, আমরা সাধারণত রিয়েল এক্সচেঞ্জ রেটকে যদি ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস এর ইন্ডিকেটর হিসেবে ধরা হয়, সেটা হবে কি পয়েন্ট প্রাইস বাই ডোমেস্টিক প্রাইস। আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেট বাংলাদেশের যে কম্পিটিটিভনেস, সেটা একটা ইন্ডিকেটর দিয়ে যখন এটা যখন হ্রাস পায়, এটা যখন ফল করে, তখন আর রিয়েল এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পায় বা রিয়েল ডেপ্রিসিয়েশন হয়, এগুলো আমরা রিয়েল ডেপ্রিসিয়েশন, এটা ফিক্স এক্সচেঞ্জ সিস্টেমে এটা ফিক্স থাকবে। রিয়েল ডেপ্রিসিয়েশন অর্থাৎ রিয়েল ডেপ্রিসিয়েশন যখন হয়, তখন একটা দেশের কম্পিটিটিভনেস বৃদ্ধি পায়। একটা দেশ আগে একই পণ্য এক্সপোর্ট করে যে পরিমাণ পণ্য ইম্পোর্ট করতো, এখন আরো বেশি কমোডিটি অফার করে সমপরিমাণ পণ্য ইম্পোর্ট করার জন্য। এক ইউনিট পণ্য ইম্পোর্ট করার জন্য আরো বেশি এক্সপোর্ট সাপ্লাই দিতে পারে, অর্থাৎ চিপার হয়ে যায় দেশের রিয়েল সেন্স চিপার, কারণে বিদেশিরা হোম কান্ট্রি থেকে বেশি ইম্পোর্ট নেয় বা এক্সপোর্ট বৃদ্ধি পায়। যেহেতু এক্সচেঞ্জটা ফিক্স এবং প্রাইসটা যেহেতু ফল করেছে, ফল করার কারণে দেশের রিয়েল ডেপ্রিসিয়েশন বা রিয়েল কম্পিটিটিভনেসটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার কারণে এক্সপোর্ট বৃদ্ধি। এই জন্য আমরা দেখছি যে এক্সপোর্টের পরিমাণটা বৃদ্ধি পেয়ে জিরো থেকে এক্সপোর্ট নেট এক্সপোর্ট দেখা এখানে এক্সপোর্ট প্রযুক্তি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে তবে এক্সপোর্ট যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে ইনপুট সে পরিমাণ বৃদ্ধি পায়নি। যে কারণে আমরা এখানে যেহেতু আমরা একটা ডেফিসিট পজিশনে ছিলাম, এখানে ইম্পোর্ট এখানে তুলনায় এখানে ইম্পোর্ট বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ এখানে তুলনায় এখানে ইনকাম বেশি, এখানে ইম্পোর্ট বেশি হওয়া সত্ত্বেও এখানে ট্রেড ব্যালেন্স আছে, কারণ এক্সপোর্টও আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এখান থেকে এখানে ইম্পোর্ট বৃদ্ধি পেয়েছে, এক্সপোর্টের যে পার্সেন্টেজ চেঞ্জ সেটা আরো বেশি করে ইকোনমি এখানে ট্রেড ব্যালেন্সে পৌঁছেছে, এনএসসি-তে যে পৌঁছেছে। এটা হচ্ছে আমাদের অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট। কোম্পানিকে কিছু করতে হয়নি, ইকোনমি নিচ থেকে একটা সিচুয়েশন, ইনিশিয়াল সিচুয়েশন যেখানে ট্রেড ডেফিসিট ছিল এবং আনএমপ্লয়মেন্ট ছিল, সেখান থেকে ইকোনমি একটা ভারসাম্য বিন্দুতে লং রান ইকুইলিব্রিয়ামে পৌঁছানো, যেখানে ট্রেড ডেফিসিটও নাই এবং কোনো প্রকার আনএমপ্লয়মেন্ট প্রবলেমও নাই। তবে এই যে অ্যাডজাস্টমেন্ট প্রসেস, এই প্রসেসটা সাধারণত অনেক সময় নেয়, দীর্ঘদিন দেখতে হয়, প্রাইস অ্যাডজাস্টমেন্টটা দীর্ঘদিন হয় প্রাইস অ্যাডজাস্টমেন্ট, এবং যে কারণে ইকোনমির জিরো থেকে ইউয়ানে পৌঁছানোর যে সময় সেটা অনেক দীর্ঘদিন হতে পারে। যে দেখা গেছে যে কিছু কিছু দেশের ক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্টটা 20-30 বছর সময় লেগেছে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য। যেহেতু এই অ্যাডজাস্টমেন্টটা খুব লেন্দি, খুব সময় বহুল ব্যাপার, অনেক সময় লাগে। আমরা দেখবো যে ফ্রান্স এক্সাম্পল দেওয়া হয়েছে, সেখানে যে অ্যাডজাস্টমেন্টটা হতে প্রায় 30-40 দিন সময় লেগেছে, দীর্ঘদিন সময় লেগেছে প্রাইস অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ভারসাম্য অর্জন অনেক দীর্ঘদিন সময় লেগেছে। কম্পিটিটিভনেস টু ডিসইনফ্লেশন ফিক্সড। আচ্ছা, আমরা এই অটোমেটিক অ্যাডজাস্টমেন্টের পরে বিকল্প কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে দ্রুততম সময়ে, যেটা অ্যাভয়েড করে কিভাবে অল্টারনেটিভ যে আমরা এই ফিক্সড অ্যাক্টিভিটি সিস্টেমে আধারে কিভাবে আমরা বিকল্প পলিসির মাধ্যমে আমরা দ্রুততম সময়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, সেটা আমরা দেখব। আমরা এখানে পলিসি ইনডিউসড অ্যাডজাস্টমেন্ট, পলিসি ইনডিউসড অ্যাডজাস্টমেন্ট হলো দুটো টাইপ আছে, এখানে দুটো প্রক্রিয়ায় করা যায়। একটাকে বলবো আমরা যে সুইচিং পলিসি, এক্সপেন্ডিচার সুইচিং পলিসি, শুধুমাত্র এক্সপেন্ডিচার ডোমেস্টিক পণ্যের উপর বাড়বে, ফরেন পণ্যের উপর কমবে, যে পরিমাণ এক্সপেন্ডিচার ফরেন পণ্যের উপর কমবে সে পরিমাণ এক্সপেন্ডিচার ডোমেস্টিক পণ্যের উপর বাড়বে। এটাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার সুইচিং পলিসি, সাধারণত ডিভ্যালুয়েশনের মাধ্যমে করা হচ্ছে। এটা একটা পদ্ধতি, কিভাবে এক্সপেন্ডিচার সুইচিং পলিসির মাধ্যমে ভারসাম্য অর্জন করা যায় বা অ্যাডজাস্টমেন্ট করা যায়। আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার রিডাকশন পলিসি। এখানে আমাদের যে পলিসি ইনডিউসড অ্যাডজাস্টমেন্ট,
দুটো টাইপ আমরা দিচ্ছি এখানে, দুটো ভাবে হতে পারে পলিসি ইনডিউসড অ্যাডজাস্টমেন্ট। এগুলো হচ্ছে আমরা এক্সপেন্ডিচার রিডাকশন পলিসি। এক্সপেন্ডিচার রিডাকশন পলিসি। আর দুই নম্বর হলো এক্সপেন্ডিচার সুইচিং পলিসি। এক্সপেন্ডিচার রিডাকশন পলিসি যেটা, সেটা মূল যুক্তিটা হলো যে যে ব্যালেন্স অফ পেমেন্টের যে প্রবলেম বা ট্রেড ইমব্যালেন্সের যে প্রবলেম, সেই ট্রেড ইমব্যালেন্সের যে প্রবলেম, সেটা উৎপত্তির মূল কারণ হলো যে ওভার এক্সপেন্ডিচার বা এক্সেল এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের কারণে এই প্রবলেমের সৃষ্টি হয়। এই জন্য এক্সপেন্ডিচার যদি কমানো যায়, ব্যালেন্সের যে প্রবলেম সেটা অটোমেটিকলি দূরীভূত হবে। যাকে আমরা সহজে বুঝতে পারি যে আমরা ন্যাশনাল ইনকাম আইডেন্টিটি যেটা আছে, ন্যাশনাল ইনকাম আইডেন্টিটি, সেখান থেকে আমরা সহজে বুঝতে পারি আইডেন্টিটি ওয়াই ইকুয়াল টু সি উপনীকরণের জন্য জি প্লাস নেট এক্সপোর্ট। আমরা যদি সেটাকে একটু সাজিয়ে লিখি, বলতে পারি নেট এক্সপোর্ট ইকুয়াল টু ওয়াই মাইনাস সি প্লাস আই প্লাস জি। এখান থেকে সহজে বুঝে যায় দেশের যে উৎপাদনের পরিমাণ, প্রোডাকশনের পরিমাণ, সেখান থেকে আমার যে এক্সপেন্ডিচার পরিমাণ, যেগুলো হচ্ছে আমরা অ্যাবজর্পশন, ডোমেস্টিক অ্যাবজর্পশন, কি পরিমাণ ব্যয় করছি আমরা ফাংশন ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তিনটার যোগফল যদি ওয়াই চেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো যে নেট এক্সপোর্টটা নেগেটিভ। মাত্র যদি ওয়াই চেয়ে প্রোডাকশনের চেয়ে বেশি হয়, এক্সপেন্ডিচার পরিমাণ যদি প্রোডাকশনের চেয়ে বেশি হয়, নেট এক্সপোর্ট নেগেটিভ হবে, অর্থাৎ ট্রেড ডেফিসিট থাকবে। আর যদি এটা যদি কম হয়, ওয়াই তুলনায় যা প্রোডাকশন করলাম তার চেয়ে কম ব্যয় করলাম, বাকিটা আমরা এক্সপোর্ট নেট এক্সপোর্ট আমাদের পজিটিভ। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে যে ট্রেড ডেফিসিট এটা হলো মূলত গভর্নমেন্টের এক্সট্রা বা এক্সেস এক্সপেন্ডিচারের কারণে এটা সৃষ্টি হয়ে যায়। তাই যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমানো যায়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কয়েকটা পার্ট আছে। ট্যাক্স থাকে, গভর্নমেন্ট আর্নিং, যে গভর্নমেন্ট এখানে যেটা আছে তার কয়েকটা পার্ট থাকে। ট্যাক্স আর্নিং, গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ, এখান থেকে গভর্নমেন্টের ট্রান্সফার একটা এক্সপেন্ডিচার হয়ে থাকে, ট্রান্সফার গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট হিসেবে কিছু টাকা দিয়ে থাকে গরিবদেরকে, এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করে জি, এটা হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, নেট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। যদি ট্যাক্স রেভিনিউ যদি বাড়ানো যায় বা গভর্নমেন্টের ট্রান্সফার এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমানো যায়, তাহলে গভর্নমেন্ট কম জিটা কম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কম এবং নেট এক্সপোর্ট ব্যালেন্সটা ফিরে আসবে। ফলে আমাদের এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমানোর জন্য গভর্নমেন্ট যে পলিসিগুলো ইম্পোজ করতে পারে, দুটো পার্ট আছে, এক্সপোর্ট মাইনাস নেট এক্সপোর্ট ওয়াই আমাদেরকে এক্সপেন্ডিচার রিডাকশনের জন্য গভর্নমেন্ট যে কাজগুলো করতে পারে ট্যাক্স কে বাড়াতে পারে, ট্যাক্স রেভিনিউকে বা ট্রান্সফার এক্সপেন্ডিচার কমাতে পারে, বা অন্যান্য যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার গুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার এডিশনে বা অন্যান্য জায়গায় যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার গুলো আছে সেগুলোকে কমাতে পারে। অথবা এখানে আরেকটা কাজ করতে পারে, যে এদিকে একটা মেজার নিতে পারে এই জিনিসটাকে কমানোর জন্য, সেটা হচ্ছে ইম্পোর্টকে কমানো, এক্সপোর্টকে বাড়ানো। ইম্পোর্টকে কমানোর জন্য ইম্পোর্ট উপর ট্যারিফ ইম্পোজ করতে পারে, কোটা ইম্পোজ করতে পারে, বা ইম্পোর্ট রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারে, না এবং এক্সপোর্টকে প্রমোট করতে পারে। এই দিক থেকে ম্যানেজ করা যায়, দুই দিক থেকে এই গভর্নমেন্ট কাজ করতে পারে। করতে পারে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে কমানো, ট্যাক্সকে বাড়ানো বা ট্যারিফকে বাড়ানো, বা ইম্পোর্ট উপর রেস্ট্রিকশন ইম্পোজ করা, এক্সপোর্টকে প্রমোট করা। এর মাধ্যমে গভর্নমেন্ট, এটাকে বলছি আমরা এক্সপেন্ডিচার রিডাকশন পলিসি, এর মাধ্যমে গভর্নমেন্ট তার যে এক্সটার্নাল ব্যালেন্স এটা ফিরিয়ে আনতে পারে, বা ট্রেড ব্যালেন্সটাকে ফিরিয়ে আনতে পারে।
এটা হচ্ছে এক্সপেন্ডিচার ডিরেকশন পলিসি। আর এক্সপেন্ডিচার সুইচিং পলিসি যেটা, সেটা হলো মূলত যে এটাকে আমরা বলি যে ডিভ্যালুয়েশন, যেহেতু গভর্নমেন্ট ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম মেইনটেইন করছে, এবং গভর্নমেন্টের কাছে এই এক্সচেঞ্জ রেট হলো গভর্নমেন্টের জন্য একটা পলিসি টুলস। কারেন্সি সিস্টেমে দুটো সিস্টেম আছে, একটা ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম, একটা ফ্লোটিং সিস্টেম। ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেমে এক্সচেঞ্জ রেটের ম্যানিপুলেশন করা বা কন্ট্রোল করা এটা গভর্নমেন্টের একটা টুলসের মধ্যে পড়ে। কিন্তু ফ্লোটিং সিস্টেমে এটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয় এক্সচেঞ্জ রেট কত হবে, ফলে এটা গভর্নমেন্টের টুলসের মধ্যে থাকে না। ফলে ফ্লোটিং এক্সচেঞ্জ সিস্টেমে এক্সচেঞ্জ রেট কন্ট্রোল গভর্নমেন্টের আওতার মধ্যে থাকে না। ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেমে গভর্নমেন্ট ইচ্ছা করলে এক্সচেঞ্জ রেটকে কন্ট্রোল করতে পারে, বেশি কিংবা কম লেভেলে নির্ধারণ করতে পারে। গভর্নমেন্ট যদি তার এক্সচেঞ্জ রেটকে যদি বাড়িয়ে দেয় বা কারেন্সি ডিভ্যালু করে, ডিভ্যালু করলে সেটা কি করতে পারে, ইকোনমিক ট্রেড ব্যালেন্স ফিরিয়ে আনতে পারে, ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন করলে যে রিয়েল এক্সচেঞ্জের কথা বলেছি, যেটা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস ইন্ডিকেট করে, এটা হলো এক্সচেঞ্জ রেট ইনটু পয়েন্ট প্লাস পিএফ পয়েন্ট প্লাস ডোমেস্টিক প্রাইস। পিএফ কে আমরা ই দিয়ে গুণ করি, এটা ডোমেস্টিক কারেন্সিতে কনভার্ট হয়ে যায়। পয়েন্ট প্লাস এক্সপ্রেস ইন টার্মস অফ ডোমেস্টিক কারেন্সি, আর এটা হচ্ছে ডোমেস্টিক প্রাইস এক্সপ্রেস ইন টার্মস অফ ডোমেস্টিক কারেন্সি। দুটো যে রেশিওটাকে বলি আমরা রিয়েল এক্সচেঞ্জ রেট। একই কারেন্সিতে প্রাইস দেখানো হলে প্রাইস গ্লোবাল দেখানো হলে সেটাকে বলা হয় রিয়েল এক্সচেঞ্জ রেট। এই যে প্রাইস যদি বলে থাকে, প্রাইস কি করে পরিবর্তন না হয়, এক্সচেঞ্জ রেটকে যদি বাড়ানো হয়, ডিভ্যালুয়েশন করা হয়, তবে সেটা রিয়েল ডিভ্যালুয়েশন হবে। রিয়েল ডিভ্যালুয়েশন করে আগে বলেছি কম্পিটিটিভনেসকে সৃষ্টি করে, কি করে ইকোনমির জন্য এক্সপোর্টটা বাড়বে, ইম্পোর্টটা কম বলে রিয়েল ডিপ্রিসিয়েশন বলে, ফলে এক্সপোর্ট বাড়বে এবং ইম্পোর্ট কম, ইম্পোর্ট এক্সপেন্সিভ হয়ে যাবে এবং ইম্পোর্টটা কমে যাবে, অর্থাৎ আমাদের নেট এক্সপোর্টটা বৃদ্ধি পাবে। এটা বলছি আমরা এক্সপেন্ডিচার সুইচিং পলিসি বলছি, এক্সপেন্ডিচার সুইচিং পলিসি বলছি। তাহলে দুটো দিক থেকে গভর্নমেন্ট এক্সটার্নাল ব্যালেন্সকে কন্ট্রোল করতে পারে। একটা হচ্ছে এক্সপেন্ডিচার রিডাকশন পলিসি, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার সুইচিং পলিসি। একটা এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে এই এক্সপেন্ডিচার সুইচিং পলিসিটা কাজ করে। আমরা কেস নেই, আমি বলুন আমাদের আউটপুট প্রাইস, আমাদের ফুল এমপ্লয়মেন্ট রেট আউটপুট ওয়াইস্টার, এবং মনে করি একটা ইকোনমি ভারসাম্য আছে, আমাদের নেট এক্সপোর্ট ইকুয়াল টু 0, ইনিশিয়াল নেট এক্সপোর্ট ইকুয়াল টু 0, এবং এখানে আমাদের যেহেতু আমরা ইনিশিয়াল ফুল এমপ্লয়মেন্ট থেকে শুরু করছি, তাহলে এদিকে সাপ্লাই কার্ভটাও এই পয়েন্ট দিয়ে যাবে, এবং এদিকে ডিমান্ড কার্ভটাও, ডিমান্ড কার্ভ স্লোপটা একটু ফ্ল্যাট হবে, আমরা শুরু করেছি এদিকে ডিমান্ড কার্ভ, তাহলে এটা আমাদের ইনিশিয়াল ইকুইপমেন্ট। আমরা এখন এসে করছি যে কোনো কারণে এক্সপোর্ট মার্কেট ক্ষতিগ্রস্ত হোক, কোনো কারণে, ফর এক্সাম্পল আমরা যে কমোডিটি এক্সপোর্ট করছি সেটা প্রাইসটা ফল করবে, প্রাইসটা বা কোনো প্রতিবন্ধকতার কারণে হতে পারে, কোভিডের কারণে যে এক্সপোর্টগুলো আমাদের হঠাৎ করে কমে গেল। মুশকিল কেসে এবং এক্সপোর্ট হঠাৎ করে ফল করে, বিভিন্ন প্রাইস থেকে প্রাইসে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের এক্সপোর্ট কমে গিয়েছে, এক প্রাইস আমরা আগের চেয়ে কম এক্সপোর্ট করতে পারি, তখন আমাদের এই এনএক্স হিসেবে যে ব্যাপারটা মান বেশি, অর্থাৎ এই প্রাইসে এই পয়েন্টে পয়েন্ট 1 এ যেখান থেকে আমরা শুরু করেছিলাম, নেট এক্সপোর্টটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বা নেট এক্সপোর্টটা কমে যাওয়ার কারণে এক্সটার্নালি আমাদের যেহেতু এই কাপের দাম দিকে শিফট করেছে, তখন এই পয়েন্টটা আসলে নতুন এক্সপোর্ট ব্যালেন্স কার্ভের উপর অবস্থান করছে। যার অর্থ হলো পয়েন্ট 1টা যেখানে আগে ট্রেড ব্যালেন্স ইন্ডিকেট করছিল, এটা এখন ট্রেড ডেফিসিট ইন্ডিকেট করবে, কারণ ট্রেড ব্যালেন্সের মধ্যে পড়ে না, ডেফিসিটের মধ্যে পড়বে, কারণ আমাদের নেট এক্সপোর্ট কাপটা বাম দিকে শিফট করেছে এক্সটার্নাল কোনো ইম্প্যাক্টের কারণে। এক্সপ্লাস যেমন ধরেছি এক্সপোর্টটা কম করেছে, এই কারণে এক্স কাপটা নিচের দিকে শিফট করেছে এবং
0.1টা এখন ট্রেড ডেফিসিট ইন্ডিকেট করছে। তবে এখন ইকোনমি কিভাবে অ্যাডজাস্ট করবে? একটা উপায়, যদি আমরা ইকোনমিকে ফেলে রাখি, কোনো কিছু না করি, ইকোনমি নিচ থেকে অ্যাডজাস্টমেন্ট করবে। অ্যাডজাস্টমেন্ট করে আমরা বলেছি যে নতুন এক্সপোর্ট কার্ড যেটা আছে, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট যদি হতো, তাহলে আমাদের কি হতো, 0.1 থেকে 0.2 আমরা আসতাম অটোমেটিক্যালি। কিভাবে? এগ্রি ডিমান্ড এবং এগ্রি সাপ্লাই কার্ভের শিফটের মাধ্যমে। এগ্রি ডিমান্ড কার্ভে শিফট করতো যে আমাদের, যেহেতু এই যে এখানে ডেফিসিট সৃষ্টি হয়েছে ব্যালেন্স অফ পেমেন্টে, ফলে সেন্ট্রাল ব্যাংকে ফরেন কারেন্সি বিক্রি করতে হবে, অর্থাৎ মানিটারি কন্ট্রাকশন ঘটবে ডোমেস্টিক ইকোনমিতে। গ্রেট ডিমান্ড কার্ভটা বাম দিকে শিফট করবে, এগ্রি ডিমান্ড কার্ভ, এগ্রি ডিমান্ড কার্ভ বাম দিকে শিফট করে 0.2 দিয়ে যাবে, নিচে নেমে আসে। এটা একটা দিকে অ্যাডজাস্টমেন্ট। আরেকটা দিকে, যেহেতু আমরা বলছি যে এখানে আমাদের এখানে কিন্তু আসলে আনএমপ্লয়মেন্ট নাই, আনএমপ্লয়মেন্ট নাই এখানে, কিন্তু এগ্রি ডিমান্ড যখন নিচের দিকে আসবে, ডিমান্ড কার্ভটা নিচের দিকে আসবে, তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। এই ডিমান্ড কার্ভটাকে নিচের দিকে নিয়ে আসে, শিফট করে ডিমান্ড কার্ভটাকে নিচের দিকে শিফট করে নিয়ে আসে, তাহলে কিন্তু এই ইকোনমি কিন্তু আবার আনএমপ্লয়মেন্টে পড়ে যাবে। সাপ্লাই ডিমান্ডের ইন্টারসেকশন পয়েন্ট আনএমপ্লয়মেন্ট পজিশন করবে, তখন আবার এই প্রাইসটা ফল করবে, প্রাইস ফল করবে, এবং প্রাইস ফল করলে আমাদের আবার ওয়েস্ট প্রাইস ফলের মাধ্যমে আবার এমপ্লয়মেন্ট আবার বাড়বে। তাহলে আমাদের এটা একটা সাইক্লিক প্রসেসের মাধ্যমে ইকোনমি 0.1 থেকে 0.2 তে ফিরে আসবে, যদি আমরা অটোমেটিক অ্যাডজাস্টমেন্টের কথা চিন্তা করি। কিন্তু আমরা, আমাদের এখানে উদ্দেশ্য হলো অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট না, উদ্দেশ্য হলো কেন পলিসি ইনডিউসড অ্যাডজাস্টমেন্ট, এবং ডিভ্যালুয়েশন করা হলে কিভাবে সেটা কাজ করে। এখন গভর্নমেন্ট কাজটা করতে পারে যে অপেক্ষা না করে 0.1 থেকে 0.2 তে যাওয়ার জন্য গভর্নমেন্ট সরাসরি ডিভ্যালুয়েশন মেজার নিতে পারে। সরাসরি ডিভ্যালুয়েশনের কথা বলছে, যে প্রাইসের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট না করে গভর্নমেন্ট যদি সরাসরি এক্সচেঞ্জ রেট যদি বাড়িয়ে দেয় বা ডিভ্যালুয়েশন যদি করে, তাহলে যদি যদি প্রাইস যদি আনচেঞ্জ থাকে, অটোমেটিক আমরা বলছি রিয়েল ডিভ্যালুয়েশন হবে। এবং রিয়েল ডিভ্যালুয়েশন হলে এস কার্ভ যেটা নিচে থেকে শিফট করেছে, সেটা আবার আগের জায়গায় ফিরে যাবে, যদি যথোপযুক্ত পরিমাণে এই এক্সচেঞ্জ রেটকে ডেপ্রিসিয়েশন বা ডিভ্যালুয়েশন যদি করা হয়, তাহলে এক্সচেঞ্জ রেটের ডিভ্যালুয়েশনের মাধ্যমে এই নেট এক্সপোর্ট কার্ভ যেটা নিচের দিকে শিফট করেছে, সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু ইকোনমি আবার আগের জায়গায় ফিরে আসবে, প্রাইসটাও আর চেঞ্জ হবে না, প্রাইসে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়বে না, ইকোনমি আবার আগের জায়গায় ফিরে আসবে, আগের জায়গায়। তবে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে না, সেটা হলো এখানে ইটা কিন্তু ভিতরে আছে। এখানে 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 যে ইটা দিয়ে আমরা শুরু শুরু করেছিলাম 1 থেকে, সেখানে যে ইটা ছিল, আবার যে ইটা আমরা 0.1 এ ফিরে আসলাম, সেখানে কিন্তু এর মানটা বেশি। যদিও আমরা 0.1 এ আছি, যে বিফোর শক exchange rate was lower than after shock exchange rate. শকের পরে আমাদের ভাষণে ফিরে আসলাম, সেখানে exchange rate এর মানটা বেশি। 0.1 যদিও আমরা একই পয়েন্টে আছি, কিন্তু the background exchange rate has increased from say 0 to 1. এবং আমাদের ইকোনমিক অ্যাডজাস্টমেন্টটা দ্রুত সময় ঘটবে। আমরা ধরে নিচ্ছি এখানে প্রাইস গুলো এখানে রেসপন্স করবে না, প্রাইস যদি রেসপন্স করে তাহলে অন্য কিছু করতে পারে। এটা হলো আমাদের কিভাবে ডিভ্যালুয়েশনের মাধ্যমে আমাদের অ্যাডজাস্টমেন্টটা ঘটে থাকে, ডিভ্যালুয়েশনের মাধ্যমে। আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে অনেক সময় ডিভ্যালুয়েশন কাজ করে না, ডিভ্যালুয়েশনের মাধ্যমে অ্যাডজাস্টমেন্টটা অনেক সময় সফল হয় না। যদি প্রাইসটা যদি রেসপন্ড, প্রাইসটা এখানে প্রাইসটাকে ফিক্স করে রেখেছি, যদি ডিভ্যালুয়েশন করা হয়, সাথে সাথে প্রাইসকে যদি কন্ট্রোল করা না যায়, প্রাইস যদি বেড়ে যায়, তাহলে এই ডিভ্যালুয়েশন পলিসিটা সাকসেসফুল হয় না, কারণ সেটা রিয়েল ডিভ্যালুয়েশনে কনভার্ট হয় না, রিয়েল ডিভ্যালুয়েশনে ট্রান্সফর্ম হয় না। যে কারণে আমাদের যে এক্সপোর্ট কার্ডটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো, আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে। আমরা বলতে পারি যে when devaluation is কখন ডিভ্যালুয়েশন কাজ করে। তোমরা একটা এক্সপেরিয়েন্স দিয়ে ব্যাখ্যা করবো, মেক্সিকোর একটা এক্সপেরিয়েন্স দিয়ে 1994 এ মেক্সিকো ডিভ্যালুয়েশন ক্রাইসিস মধ্যে পড়েছিল, ডিভ্যালুয়েশন করে
সফল হতে পারেনি, সেরকম একটা কেস নিয়ে আলোচনা করবো এখানে। এবং চিত্রটাকে একটু আমরা ডিফারেন্টলি লিখবো এখানে, যে আমাদের অ্যাডজাস্টমেন্ট যেটা, আমি চিত্রটাকে আমি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখবো। আমাদের ইনকাম, আমাদের ফুল এমপ্লয়মেন্ট ইনকাম, বুঝছি একটা ইকোনমি নেট এক্সপোর্ট করে দিল, এটা ফুল এমপ্লয়মেন্ট আছে, এটা দিয়ে শুরু করছি আমরা। এবং আমরা এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস, যেটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এখানে আমরা পি না দেখিয়ে, পি মানে হচ্ছে ডোমেস্টিক প্রাইস, আমরা এখানে পি না দেখিয়ে এখানে আমরা পি বাই ই দেখো, এটা কি মানে হচ্ছে যে ডোমেস্টিক কমোডিটি প্রাইসকে আমরা ফরেন কমোডিটি টার্মস ফরেন প্রাইসের সাপেক্ষে দেখাচ্ছি। টাকাকে ডলার এক্সচেঞ্জে ভাগ করে ডলারে কনভার্ট করে দেয়। তারপরে বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, টাকা না দেখিয়ে এখানে আমরা ডলার দেখাচ্ছি বা ডলার প্রাইস দেখাচ্ছি, ডলার প্রাইস তো কম, যাতে আমরা কম্পেয়ার করতে পারি কি অবস্থা হচ্ছে। বিদেশের তুলনায় আমাদের দেশের প্রাইসের কম্পিটিটিভনেস উন্নত হচ্ছে। এখানে আমরা কি না দেখিয়ে বা ডোমেস্টিক প্রাইস in terms of domestic currency না দেখিয়ে আমরা প্রাইস in terms of foreign currency দেখাচ্ছি, আমরা ই দিয়ে ভাগ করেছি, পি বাই ই দিয়ে ভাগ করেছি। কাজগুলো একই থাকবে, from পি বাই ই কমা মান হচ্ছে যে আমাদের ডোমেস্টিক প্রাইস in terms of foreign price কমে যাচ্ছে, আমাদের কম্পিটিটিভনেস বাড়বে। পি বাই ই কমা মান হচ্ছে কম্পিটিটিভনেস কমা, বিদেশিদের কম্পিটিশন বাড়বে বিদেশিদের তুলনায়। পি বাই ই বাড়া মানে আমাদের কমোডিটি ডলার প্রাইস হবে, আমাদের এক্সপোর্ট কমবে, এই জন্য নেট এক্সপোর্ট ইউলি জিরো, এই কাপটা আগের মতোই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এখন আমাদের যেখানে এই ইনিশিয়াল পয়েন্টে যেটা আমাদের কমোডিটির পি বাই ই জিরো হচ্ছে, এটা ছিল আমাদের কমোডিটি প্রাইস ইনিশিয়ালি ইন টার্মস অফ ফরেন প্রাইসেস, ফরেন প্রাইসের সাপেক্ষে বা ডলারে আমাদের কমোডিটির প্রাইস ছিল, প্রাইস লেভেল ছিল এটা। এবং কিছু এক্সপোর্ট স্টকের কারণে কোনো কারণে আমাদের এক্সপোর্ট মার্কেটে এক্সপোর্ট কমে গেল, একই প্রাইসে আমরা যে পরিমাণ এক্সপোর্ট করতাম এখন তার চেয়ে কম এক্সপোর্ট করি, এক্সপোর্ট কার্ভটা নিজের দিকে শিফট করবে আগের মতো, আগে তাই যদি হয় তাহলে আমাদের ইনকামটা ফল করবে, কম এক্সপোর্ট করছি আমরা আগের তুলনায়, আমাদের ন্যাশনাল ইনকাম ফল করবে। এবং শুধু তাই না, আমাদের ইনিশিয়াল পজিশনটা চিন্তা করলে দেখা যাবে যে ইনিশিয়াল পজিশনটা আমাদের ট্রেড ডেফিসিটকে ইন্ডিকেট করছে। এই নতুন এনএক্স প্রাইম ইকুইটি ছিল বা নতুন এক্সপোর্ট ব্যালেন্স কার্ভ, সেটার সাপেক্ষে কারেন্ট পজিশন যেটা ছিল 0.1, সেটা এখন ট্রেড ডেফিসিটকে ইন্ডিকেট করছে, এক্সটার্নাল ডিজিট লেভেল ইন্ডিকেট করছে। এটা এক্সটার্নাল ডিজিট লেভেল কিন্তু আবার ডোমেস্টিক বা ইন্টারনাল ইকুইটি বা এখানে প্ল্যান রয়েছে। এই এক্সটার্নাল ডিজিট লেভেল কারেকশন করার জন্য গভর্নমেন্ট কি করতে পারে, যে ডি ভ্যালু করতে পারে কারেন্সিকে, ডিভ্যালু করলে আমরা আশা করতে পারি যে এই কার্ভটা আগে থেকে ফিরে যাবে ডিভ্যালুর পর। কিন্তু সমস্যা হচ্ছে যদি যদি প্রাইস যদি বেড়ে যায় তাৎক্ষণিকভাবে, ডিভ্যালুয়েশন করা হলো, ডিভ্যালু করা হলো, ডিভ্যালু করা হলে ইএর মানটা বাড়বে, ইএর মান বাড়বে, ইএর মান বাড়লে আমরা আশা করি যে রেশিওটা ফল করে আমরা এখানে আমরা আশা করি ডিভ্যালুয়েশন করা হলে আমরা এই ই থেকে বাই ই জিরো থেকে বাই ওয়ান এ চলে আসবে, যার দিক থেকে এখানে জিরো ছিল ফর এক্সাম্পল ই ওয়ান, যে কারণে আমাদের কম্পিটিটিভনেস অর্জনের কারণে আমরা আবার এই পয়েন্টে চলে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু তে, পয়েন্ট টু তে যাওয়ার পরে আমাদের যে ডোমেস্টিক বা ইন্টারনাল ইকুইটি আনএমপ্লয়মেন্ট থাকবে না, প্রাইসটা সেখানে আমরা পৌঁছাবো, সাথে সাথে ট্রেড ব্যালেন্স আমরা পৌঁছাবো, ট্রেড ব্যালেন্স পৌঁছাবো। এখানে একটু পার্থক্য লক্ষণীয় আগের চিত্রের সাথে। আগের চিত্রে যখন আমরা ইকে যখন কমিয়েছিলাম, ইকে যখন আমরা বাড়িয়েছিলাম, ডিভ্যালুয়েশন করেছিলাম, তখন আমরা এই নেট এক্সপোর্ট কার্ভকে শিফট করেছিলাম, বলেছিলাম যে আগের জায়গায় ফিরে যাবে, আগের জায়গায় ফিরে যাবে। এখন তো আমরা নেট এক্সপোর্ট কার্ভটা আগের জায়গায় ফিরে দিচ্ছি না, এক্সপোর্ট কার্ভটা আমরা নেট এক্সপোর্ট কার্ভটা এই জায়গাতে রাখছি, কারণ আমাদের যে চলকগুলো আছে এখানে আছে আমাদের পি বাই ই
আর এখানে আছে আমাদের ওয়াই। তো একটা স্পেসে একটা কার্ভ শিফট করার জন্য কি করতে হয়, এই দুটো চলকের বাইরে এই দুটো চলকের বাইরে অন্য কোনো চলককে চেঞ্জ করতে হয় শিফট করার জন্য। যেমন আমরা এই রেখাটাকে শিফট করেছি, আমরা বলেছি যে কোনো কোনো ফ্যাক্টরের কারণে, যে প্যান্ডেমিকের কারণে বা ব্যানের কারণে বা সাপ্লাই, তো যে হাজার চলকগুলোকে স্ট্রাইক সৃষ্টি হয়েছে বিভিন্ন এক্সটার্নাল কারণে এই রেখাটা বাম দিকে শিফট করেছে। কিন্তু যখন আমরা পি বাই ই কে চেঞ্জ করে, যখন ভার্টিক্যাল অ্যাক্সিসের ভেরিয়েবলটা কিংবা হরাইজন্টাল অ্যাক্সিসের ভেরিয়েবলটা চেঞ্জ হয়, তখন আমরা অ্যালং দ্য কার্ভ মুভ করি। তখন যখন আমরা এই ই0 কে চেঞ্জ করছি, তখন কিন্তু পি বাই ই চেঞ্জ হচ্ছে। পি বাই ই চেঞ্জের কারণে আমরা এই যে একই রেখা অবলম্বন করছি, এই পয়েন্ট থেকে এই রেখা অবলম্বন করছে। তাই যেহেতু আমরা পি বাই ই দিয়েছি শুধুমাত্র পি এর পরিবর্তে, তাই আমাদের এই nx ইকুয়াল nx প্রাইম ইকুয়াল 0 এই কার্ভটা শিফট করবে না, তার পরিবর্তে আমরা এই রেখা অবলম্বন করব। আমাদের দাম যদি কমে, দাম মানে ইন টার্মস অফ পয়েন্ট প্রাইসেস, দাম যদি কমে, আমরা এই x ইকুয়াল 0 এখানে মুভ করে আমরা পয়েন্ট 1 থেকে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে, তো দেখি আশা করি এটা সাইক্লিক্যাল হবে। এখানে আমরা দেখছি যে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে আসা সম্ভব হবে যদি সাকসেসফুলি ডিভিলেশন করো। কিন্তু যদি ডিভিলেশনের সাথে সাথে যদি প্রাইস যদি ইনক্রিজ করে, পিরিয়ড যদি p1 এ বৃদ্ধি পায় প্রাইসটা, তাহলে আমাদের হয়তো আমরা এই যে কম্পিটিটিভনেস সেটা অর্জন করতে পারবো। আমরা ই ই0 কে আমরা বা এক্সটেন্ডেড আমরা বাড়িয়েছি, সাথে পিও বেড়ে গেছে, এই জন্য কারণে আমরা এখানেই বসে থাকবো। এখানে বসে থাকলে আমরা এই পয়েন্টে বসে আমরা এখান থেকে এখানে আসতে পারবো, 1 থেকে 2 আসতে পারবো। তাহলে যদি এই কুলার প্রোডাক্ট সবসময় থাকি থেকে ধীরে ধীরে যদি শিফট করে নিচের দিকে, তাহলে এই রেখা থেকে আস্তে আস্তে দিকে আসবো। কিন্তু যদি প্রাইসে যদি এক্সিলারেটের সাথে সাথে প্রাইসে যদি শিফট করে, প্রাইস যদি মুভ করে, তাহলে আমরা এই অ্যাডজাস্টমেন্টে যেতে পারবো না, বা আমাদেরকে এখানে এখানে থাকতে হবে, আমার নিচে দিকে আমরা আনতে পারবো না, কিন্তু এর সাথে তো এটা আমরা দীর্ঘদিন ধরে রাখা যায়। একটা ইকোনমির যে রিজার্ভ আছে, সেই রিজার্ভটা ক্রমাগত ডিপ্লিট হচ্ছে। যদি প্রাইসকে যদি কন্ট্রোল করতে না পারি, প্রাইসকে যদি যদি পয়েন্ট 1 যদি থাকি, তাহলে প্রতি বছর আমার যে পরিমাণ ট্রেড ডেফিসিট আছে পয়েন্ট 1 এ, সেই পরিমাণ আমার সেন্ট্রাল ব্যাংক থেকে পয়েন্ট কারেন্সি বিক্রি করতে হবে, কারেন্সি বিক্রি করতে হবে এই ডেফিসিটটাকে মোকাবেলা করার জন্য। এবং আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা প্রতি বছর কমতে থাকবে। এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি ক্রমাগত কমতে থাকে, কমতে কমতে এমন একটা অবস্থায় পৌঁছে যে আর ফরেন এক্সচেঞ্জ ব্যয় করার মতো নাই, তখন একটা দেশকে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে পড়বে দেশকে। হচ্ছে আইদার তাকে ড্রাস্টিক্যালি নেসেসারি কমোডিটি ইম্পোর্টকে হ্রাস করতে হয়, ইম্পোর্ট হ্রাস করতে হয়, উপায় থাকে না, যেহেতু ইম্পোর্ট করার সামর্থ্য নাই, বা তাকে লোন উপর ডিপেন্ড, ফরেন লোনের উপর ডিপেন্ড করতে হয়, লোন পাওয়া হয়, ফরেন কারেন্সিকে ড্রাস্টিক্যালি ডিভ্যালুয়েশন করতে হয়। কিন্তু প্রাইস যদি বেড়ে যায়, তাহলে তাকে ডিভ্যালুয়েশনের কোনো কাজ করে না। এখন প্রাইসটা কখন বাড়ে? ডিভ্যালুয়েশন করা হলে আমরা বলছি যে প্রাইসটা বাড়তে পারে। প্রাইসটা বাড়তে পারে গভর্নমেন্ট যে মানি সাপ্লাই পলিসি আছে, প্রাইসটা মূলত মানি সাপ্লাই উপর ডিপেন্ড করে। সাপ্লাই বৃদ্ধি পেলে প্রাইস বৃদ্ধি পায়, জানি ইন দ্য লং রান প্রাইস রেসপন্স প্রপোর্শনালি টু দ্য মানি সাপ্লাই লেভেল। মানি সাপ্লাই উপর প্রাইস লেভেলটা নির্ভর করে। এখন আমরা বলছি যে যখন ট্রেড ডেফিসিট থাকে, তখন গভর্নমেন্ট কি করে, ফরেন কারেন্সি বিক্রি করে। ফরেন কারেন্সি বিক্রি করলে মানি সাপ্লাই কন্ট্রাক্ট করে। মানি সাপ্লাই কন্ট্রাক্ট করলে তো প্রাইস বাড়ার কথা, মানি সাপ্লাই কন্ট্রাক্ট করলে প্রাইস কমার কথা। কিন্তু গভর্নমেন্ট অনেক সময় এটাকে, যে মানি সাপ্লাই যে কমে যাচ্ছে, এটা গভর্নমেন্ট আরেক দিক থেকে মানি সাপ্লাই বাড়ানোর চেষ্টা করে। অন্য দিক থেকে মানি সাপ্লাই দুটো কম্পোনেন্ট আছে, একটা ডোমেস্টিক কম্পোনেন্ট, একটা ফরেন এক্সচেঞ্জ কম্পোনেন্ট। একটা বন্ড, একটা ফরেন এক্সচেঞ্জ, দুদিক থেকে মানি সাপ্লাই কন্ট্রোল। ফরেন কারেন্সি বিক্রি করলে মানি সাপ্লাই কমে যায়, কিন্তু গভর্নমেন্ট যদি আবার বন্ড যদি গভর্নমেন্ট যদি আবার বন্ড কিনে নেয়, তাহলে কিন্তু মানি সাপ্লাই বাড়ে, বন্ড কিনে। তো ডোমেস্টিক বন্ডের ম্যানিপুলেশনের মাধ্যমে কিংবা মানি প্রিন্টিং এর মাধ্যমে মানি সাপ্লাই বাড়তে পারে। কারণ গভর্নমেন্ট অনেক সময় দেখে যে
যদি গভর্নমেন্ট যদি মানি সাপ্লাই অর্থাৎ যখন এগ্রিগেট ডিমান্ড যখন হ্রাস পাবে, এগ্রিগেট ডিমান্ড, আমরা এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই দেখাইনি এখানে। তো যখন এগ্রিগেট ডিমান্ড যখন হ্রাস পাবে ওয়াই কমার কারণে, এগ্রিগেট ডিমান্ড হ্রাস পায়, এই যে এগ্রিগেট ডিমান্ড হ্রাস পায় যে, তখন হ্রাস পেলে এমপ্লয়মেন্ট হ্রাস পায়। এই এমপ্লয়মেন্টকে ট্যাকেল করে, এমপ্লয়মেন্ট হ্রাস যেটা না পায় সেটাকে ট্যাকেল করার জন্য, এমপ্লয়মেন্ট হ্রাসটাকে ঠেকানোর জন্য গভর্নমেন্ট এই এগ্রিগেট ডিমান্ডকে কমাতে চায় না। এগ্রিগেট ডিমান্ডকে গভর্নমেন্ট বাড়ানোর চেষ্টা করে দিক থেকে। অর্থাৎ যদিও ফরেন কারেন্সি বিক্রির কারণে মানি সাপ্লাই কন্ট্রাক্ট করছেন, গভর্নমেন্ট কোন দিক থেকে বা বন্ডের ম্যানিপুলেশনের মাধ্যমে কিংবা মানি প্রিন্টিং করে এই এগ্রিগেট ডিমান্ডটাকে উপরে রাখার চেষ্টা করে, এগ্রিগেট ডিমান্ডকে প্রকট করার চেষ্টা করে, দিকে আনতে দেয় না, যাতে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সৃষ্টি না হয়। এবং এই কারণে যে গভর্নমেন্ট যে মানি প্রিন্টিং করছে, মানি সাপ্লাই বাড়িয়ে দিচ্ছে এগ্রিগেট ডিমান্ডটাকে ঠিক রাখার জন্য বা বাড়ানোর জন্য, সে কারণে এই প্রাইসটা আর প্রাইসটা স্থির থাকে না, প্রাইসটা তখন বাড়ে। এটাকে আসলে বলা হয় স্টেরিলাইজেশন পলিসি। স্টেরিলাইজেশন পলিসি পলিসি কারণে যে ফরেন এক্সচেঞ্জ যে বিক্রি করছে, মানি সাপ্লাই কন্ট্রাক্ট করছে, মানি সাপ্লাই কন্ট্রাক্ট ডিউ টু ফরেন এক্সচেঞ্জ সেল, কারণে যে মানি সাপ্লাই কন্ট্রাক্ট করে সেটা গভর্নমেন্ট কন্ট্রাক্ট করে মানি সাপ্লাই বৃদ্ধির মাধ্যমে ডিউ টু মানি প্রিন্টিং। Money printing or bond buying, domestic bond buying, bond people মানি সাপ্লাই। তবে এটাকে যে একটাকে যে একটা দিয়ে ট্যাকেল করছেন, অফসেট করছেন, এটাকে বলা হয় স্টেবিলাইজেশন পলিসি। যদি এক্স্যাক্টলি যতটুকু মানি সাপ্লাই কমেছে ততটুকু মানি সাপ্লাই বৃদ্ধি করা হয়, স্টেবিলাইজ করা হয় মানি সাপ্লাই। আর যদি এমন হয় যে মানি প্রিন্টিং বেশি করবো, তাহলে মানি সাপ্লাইটা বাড়বে, প্রাইস লেভেলটা না কমে আরো বাড়বে, এক্সপোর্ট না বেড়ে নেট এক্সপোর্ট যা ছিল তার চেয়ে খারাপ অবস্থায় পড়ে যেতে পারে। দেখি এটাকে বলছি আমরা স্টেবিলাইজেশন পলিসি। স্টেবিলাইজেশন পলিসির কারণে যে ডিভ্যালুয়েশনের মাধ্যমে যে কাজ করার কথা ইকোনমি, এই সে কাজটা হয় না, বা ডিভ্যালুয়েশনের মাধ্যমে ইকোনমি করে যায়, প্রায়শই হয়ে থাকে যে মানি সাপ্লাই যে হ্রাস সেটা কন্ট্রাক্ট করে মানি সাপ্লাই বৃদ্ধির মাধ্যমে ডিভ্যালুয়েশন করে সেই কাজ করে না। আমরা দেখার চেষ্টা করবো যে এমপিরিক্যালি কি এভিডেন্স পাওয়া গিয়েছে ডিভ্যালুয়েশন। যদিও এই ডিভ্যালুয়েশনের মাধ্যমে, মনে করা যায় ডিভ্যালুয়েশনের মাধ্যমে রিয়েল এক্সচেঞ্জ রেটকে কমানো সম্ভব, রিয়েল ডিভ্যালুয়েশন করা সম্ভব। যদিও এই রিয়েল ডিভ্যালুয়েশন করা সম্ভব হয় এক্সচেঞ্জ রেটকে কন্ট্রোল করার মাধ্যমে, অর্থাৎ প্রাইস রেসপন্সটা আমরা বলছি এমপিরিক্যাল এভিডেন্স। যখন বলছি যে রিয়েল এক্সচেঞ্জ রেট, এটা হলো দেশের প্রাইস রেশিও ইন টার্মস অফ সেম কারেন্সি। তো মনে করছি যে এক্সচেঞ্জ ডিভ্যালুয়েশন করা হয়, এবং এটি কারণ কি খুব বেশি রেসপন্স পাবো না, বা এটার ওয়েটটা বেশি থাকে, তাহলে আমাদের রিয়েল ডিভ্যালুয়েশন হয়। আমরা দেখার চেষ্টা করবো এই রিয়েল ডিভ্যালুয়েশন যদিও হয়, সেটাকে আসলে ট্রেড ব্যালেন্সকে ইমপ্রুভ করে কিনা। রিয়েল ডিভ্যালুয়েশন হলে যে ট্রেড ব্যালেন্স ইমপ্রুভ হবে তার কোনো গ্যারান্টি নেই। তো আমরা দেখবো শর্ট টার্মে রিয়েল ডিভ্যালুয়েশন হলেও অনেক সময় যে ট্রেড ব্যালেন্সের আরো অবনতি হয়, এবং শর্ট রান দুরকম এভিডেন্স আছে। তো শর্ট রান এভিডেন্স, শর্ট রানে আমরা দেখবো যে রিয়েল ডিভ্যালুয়েশন হলো যে ট্রেড ব্যালেন্স ডিটোরিয়েটস, ট্রেড ব্যালেন্স আরো ক্ষতি হয়, ডিটোরিয়েটস, কিন্তু লং রানে সেটা ইমপ্রুভ করে। এভাবে চিন্তা করি, দেখার মাধ্যমে চিন্তা করি ট্রেড ব্যালেন্সকে, জিরো ট্রেড ব্যালেন্স, পজিটিভ ট্রেড ব্যালেন্স, নেগেটিভ ট্রেড ব্যালেন্স। আমরা একটা নেগেটিভ পজিশন থেকে শুরু করলাম, নেগেটিভ পজিশন থেকে, এবং
এবং যখন ডিভ্যালুয়েশন করা হবে ট্রেড ব্যালেন্স আরো ডিটেরিওরেট করবে, কিন্তু এটা এক পর্যায়ে লং রানে বাড়তে থাকে এবং এটা অনেক সময় দেখা যাবে যে এটা ট্রেড ব্যালেন্সটা সারপ্লাসে চলে যাচ্ছে যদি রিয়েল ডিভ্যালুয়েশন ঠিক আছে। এবং যেহেতু এইটা অনেকটা দেখে যে মতো মনে হয় যে এটাকে বলা হয় যে ফিনোমেনন। যে কাজ থাকে যখন ডিভ্যালুয়েশন করা হয় সেটা রিয়েল ডিভ্যালুয়েশনে কনভার্ট হয়, তারপরে সেটা শর্ট রানে ট্রেড ব্যালেন্সকে ডিটোরিয়েট করে এবং লং রানে ট্রেড ব্যালেন্সকে ইমপ্রুভ করে। এটাকে বলা হচ্ছে যে জে কার্ভ ইফেক্ট অফ ডিভ্যালুয়েশন, জে কার্ভ ইফেক্ট অফ ডিভ্যালুয়েশন। এটার কিছু কারণ আছে বা কিছু ব্যাখ্যাও আছে কেন শর্ট রানে ট্রেড ব্যালেন্স ডিটোরিয়েট করে এবং লং রানে ইমপ্রুভ করে। আমরা এইভাবে দেখতে পাচ্ছি যদি বলি একটা দেশের ট্রেড ব্যালেন্স নেট এক্সপোর্ট, বললাম এক্সপোর্ট মানে ইম্পোর্ট, আমরা ইম্পোর্টকে এম দিয়ে লিখবো না, ইম্পোর্টকে আমরা কিউ দিয়ে লিখবো। এম দিয়ে আমরা এখন আবার মানি সাপ্লাইকে বোঝাচ্ছি, তাই এখন আমরা এম দিয়ে ইম্পোর্টকে না বুঝিয়ে কিউ দিয়ে বুঝবো। ইম্পোর্ট আমরা এক্সপোর্ট দিব আর কি হচ্ছে আমাদের ইনপুট। আমরা এগুলোকে রিয়েল টার্মসে রাখতে চাই, রিয়েল টার্মস। এক্স হচ্ছে আমাদের ডোমেস্টিক কমোডিটি এক্সপোর্ট। রিয়েল টার্মস আমরা কতটুকু কমোডিটি বা আমাদের কত ইউনিট কমোডিটি এক্সপোর্ট করছি, এটা এগেইনস্টে আমরা যে ইম্পোর্ট করছি আমরা সেই ইম্পোর্টটাকে আমরা কমোডিটিতে কনভার্ট করব ইন টার্মস অফ ডোমেস্টিক কমোডিটি। অর্থাৎ আমরা হয়তো ডোমেস্টিক ইকোনমি থেকে আমরা 100 ইউনিট কাপড় এক্সপোর্ট করলাম, বিনিময়ে বিদেশ থেকে আমরা 10টা ক্যালকুলেটর ইম্পোর্ট। আমরা এই ক্যালকুলেটরকে আমরা ইন টার্মস অফ কাপড় দিয়ে প্রকাশ করবো। যেহেতু আমরা কাপড় এক্সপোর্ট করছি, আমরা ওই ক্যালকুলেটর ইম্পোর্ট করছি, কয়টা ক্যালকুলেটরকে যদি কাপড়ে কনভার্ট করা হয় কয়টা কাপড় ইম্পোর্ট করছি আমরা, তখন আমরা দুটো বিয়োগফল আমরা বের করি। আমি 100টা কাপড় আমি এক্সপোর্ট করছি, 10টা ক্যালকুলেটর ইম্পোর্ট করছি, 10টা ক্যালকুলেটরকে যদি আমি কাপড়ে কনভার্ট করি হয়তো সেটা আমাদের 90টা কাপড় হবে। তাহলে আমাদের ট্রেড সারপ্লাস হলো কত? 100 মাইনাস 100টা কাপড় মাইনাস 90টা কাপড়, 90টা কাপড় মানে 10টা ক্যালকুলেটর। তাহলে আমাদের 10টা কাপড় হলো আমাদের সারপ্লাস। আমরা কি করছি যে বিয়োগ করার জন্য একটা বিয়োগ করা যায় মাইতে আছে, আমি এক্স কে যদি মাইতে লিখি কিউ কে যদি মাইতে লিখি সেম মাইতে, তাহলে বিয়োগ করে আমরা কমোডিটিতে রেখে বিয়োগ করছি। তাহলে ট্রেড ব্যালেন্স যেটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ট্রেড ব্যালেন্স ইন টার্মস অফ ডোমেস্টিক কমোডিটি। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই ইম্পোর্টটাকে বা ক্যালকুলেটরকে আমরা কিভাবে আমরা ক্যালকুলেটরকে আমরা কাপড়ে প্রকাশ করব। একটা পয়েন্ট কমোডিটিকে বা একটা কমোডিটিকে অন্য কমোডিটিতে কনভার্ট করার জন্য আমরা রিয়েল এক্সচেঞ্জ ব্যবহার করি। যেখানে রিয়েল এক্সচেঞ্জ বললাম, রিয়েল এক্সচেঞ্জ দিয়ে আমরা এক দেশের কমোডিটিকে অন্য দেশের কমোডিটিতে কনভার্ট করতে পারি। আমরা যদি কিউ কে যদি আমরা রিয়েল এক্সচেঞ্জ দিয়ে গুণ করি, তাহলে যেখানে রিয়েল এক্সচেঞ্জ দিয়ে গুণ করি ই এফ বাই পি দিয়ে যদি গুণ করি, তাহলে এই ক্যালকুলেটরটা কাপড়ে কনভার্ট হয়ে যাবে। যেমন ডোমেস্টিক এক্সচেঞ্জ দিয়ে গুণ করলে ডোমেস্টিক কারেন্সি যেমন ফরেন কারেন্সিতে কনভার্ট হয়ে যায়, যদি পি কে যদি ই দিয়ে গুণ করি তাহলে পিএফ কে যদি আমি ই দিয়ে গুণ করি তাহলে ফরেন কারেন্সিটা ডোমেস্টিক কারেন্সিতে কনভার্ট হয়ে যায়, কিংবা পি কে যদি আমি ই দিয়ে ভাগ করি তাহলে ডোমেস্টিক কারেন্সিটা ফরেন কারেন্সিতে কনভার্ট হয়ে যায়। আর এখানে আমরা রিয়েল সেন্স চিন্তা করছি, একটা কমোডিটিকে আরেকটা কমোডিটিতে কনভার্ট করছি। আমরা ইম্পোর্টেড কমোডিটি গুলোকে ডোমেস্টিক কমোডিটিতে কনভার্ট করার জন্য আমরা ইম্পোর্টকে রিয়েল এক্সচেঞ্জ দিয়ে গুণ করছি, ইএফ বাই পি দিয়ে গুণ করছি আমরা রিয়েল এক্সচেঞ্জ। তাহলে এক্সপোর্টটাও হলো ডোমেস্টিক কমোডিটির আকারে টার্মসে এবং ইম্পোর্টটাও হলো ইন টার্মস অফ ডোমেস্টিক কমোডিটি। তো এটা আমাদের ট্রেড ব্যালেন্স ইন টার্মস অফ ডোমেস্টিক কমোডিটি। একই এক্সাম্পল পাচ্ছি। তাহলে এখন যখন এই এক্সচেঞ্জকে যখন ডিভ্যালুয়েশন করা হয় এবং সেটা যখন রিয়েল ডিভ্যালুয়েশনে কনভার্ট হয়, তখন এই যে আমরা বলছি যে শর্ট টার্মে এটা বাড়ানো হলো শর্ট টার্মে এই প্রাইস রেসপন্স, দুটো রেসপন্স থাকে, একটা প্রাইস রেসপন্স একটা কোয়ান্টিটি রেসপন্স।
শর্ট টার্মে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাপারগুলো ওগুলো আগে থেকেই অর্ডার দেওয়া থাকে, ওগুলো চুক্তি করা থাকে, মানে এক্সপোর্ট করা নেই ইম্পোর্ট করা হয়। তাই এক্স এবং কিউ এই দুটো রেসপন্স করে না শর্ট টার্মে। এটা যখন বৃদ্ধি পাবে, ডিভিলেশন করা বাড়ানো হয়, বাড়ানো হলে আমাদের বাম দিকের মানটা কিন্তু বেড়ে যাবে। বাম দিকের মানটা বাড়ার অর্থ হলো আমাদের যে ইনিশিয়াল ট্রেড ব্যালেন্স ছিল সেটা আরো ডিটেরিওরেট, এটা হচ্ছে প্রাইস রেসপন্স। শর্ট টার্মে আমরা প্রাইস রেসপন্স অবজার্ভ করবো। এই প্রাইস রেসপন্সের কারণে কিন্তু কোয়ান্টিটি কতটুকু ইম্পোর্ট হবে এবং এক্সপোর্ট হবে শর্ট টার্মে খুব একটা চেঞ্জ হয় না তাৎক্ষণিকভাবে। যখন ডিভ্যালুয়েশন করা হয় এই প্রাইস রেসপন্সের কারণে আমাদের ইম্পোর্টের যে পরিমাণ সেটা বৃদ্ধি পায় কম্পেয়ার টু দা এক্সপোর্ট ইন টার্মস অফ ডোমেস্টিক কমোডিটি। বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ট্রেড ব্যালেন্সটা ডিটেরিওরেট করে। শর্ট টার্মে শুধুমাত্র প্রাইস রেসপন্সটা ইফেক্টিভ, যে কারণে আমাদের ইম্পোর্ট যে পরিমাণটা এক্সপোর্টের তুলনায় বৃদ্ধি পায় এবং ট্রেড ব্যালেন্সটা ডিটেরিওরেট করে নিচের দিকে উপরে দিয়ে যাচ্ছে। কিন্তু যখন লং রান যখন আসে, লং রানে এই যে আমাদের কোম্পানি ডিএলসি চিপার হয়ে গেছে, চিপার হওয়ার কারণে ইনিশিয়াল আমাদের পণ্যের দিকে পণ্যের উপর অর্ডার বাড়াবে, আমাদের পণ্যের উপর বেশি ব্যয় বাড়াবে, বিভিন্ন দিক থেকে বাড়তে পারে। এক্সপোর্টের দিক থেকে বাড়বে আমাদের পণ্য, শুধু তাই না, দেখা যাবে যে আমাদের পণ্য যেটা চিপার মনে হবে, ট্যুরিজম এখানে এক্সপান্ড করতে পারে বা ফরেন ফার্ম এখানে সে উৎপাদন করতে পারে, এরপরে বেশি চিপার মনে হবে, লেবার টেবার সবকিছু মনে হবে, ব্যবসায়ী অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে, এক্সপোর্ট অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে। লং রানে আমাদের ইম্পোর্টটা কমবে এবং এক্সপোর্টটা বাড়বে, কোয়ান্টিটি রেসপন্স বুঝছি আমরা। শর্ট টার্মে এই প্রাইস রেসপন্সের কারণে আমাদের ট্রেড ব্যালেন্সটা ডিটেরিওরেট করবে এবং লং রানে যে কোয়ান্টিটি রেসপন্স যেটা আছে, এক্সপোর্ট বৃদ্ধি এবং ইম্পোর্ট হ্রাস, এই দুটো যে সম্মিলিত প্রভাব সেটা আমাদের যে শর্ট টার্ম যে প্রভাব প্রাইস ইম্প্যাক্ট যেটা, সেই প্রাইস ইম্প্যাক্টকে ছাপিয়ে যাবে, প্রাইস ইম্প্যাক্ট হচ্ছে বেশি শক্তিশালী হবে এবং আমাদের ট্রেড ব্যালেন্সটা ইমপ্রুভ করবে। এটাকে বলা হচ্ছে জেকাব ফ্রেমওয়ার্ক। জেকাব ফ্রেমওয়ার্কের মাধ্যমে প্রাইস রেসপন্স এখানে বলছি যে এখানে শর্ট টার্মে প্রাইস রেসপন্স ডমিনেটস, রেসপন্স ডমিনেটস, কোয়ান্টিটি রেসপন্স হচ্ছে একটা ব্লক থাকে না, আর এখানে কোয়ান্টিটি রেসপন্স ডমিনেটস, কোয়ান্টিটি রেসপন্স ডমিনেটস, ডমিনেটস প্রাইস রেসপন্স, এখানে প্রাইস রেসপন্স ডমিনেটস কোয়ান্টিটি রেসপন্স ডমিনেটস। এই কারণে শর্ট টার্মে ট্রেড ব্যালেন্সের প্রভাবটা প্রতিকূল হয়ে থাকে, লং রান ট্রেড ব্যালেন্সের প্রভাবটা এটা শক্তিশালী হয়ে থাকে বা এটা পজিটিভ হয়ে থাকে। এটাকে আমরা বলছি যে কার্ভ ফিনোমেনন, এটা বলছি আমরা। আমরা আজকে যা দেখলাম সেটা হচ্ছে ফ্লেক্সিবল, আমরা আগামী ক্লাসে যাব, দেখলাম ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেমের আন্ডারে কিভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো ঘটে থাকে এবং সেখানে আমরা একটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট প্রসেস দেখিয়েছি, আমি কিভাবে অটোমেটিক্যালি প্রাইস ফ্লেক্সিবিলিটির মাধ্যমে অ্যাডজাস্ট করে ইন দ্য লং রান। এবং তারপর আমরা পলিসি ইনডিউসড অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছি, যেখানে এক্সপেন্ডিচার রিডাকশনের কথা বলেছি এবং ডিভ্যালুয়েশন বা এক্সপেন্ডিচার সুইচিং পলিসির কথা বলেছি। এবং এই ডিভ্যালুয়েশন অবশ্যই কাজ করে যখন প্রাইসটা যখন বৃদ্ধি পেয়ে যায় ডিভ্যালুয়েশনের সাথে সাথে, যেটা করে থাকে মূলত তখন যখন স্টেবিলাইজেশন পলিসি ফলো করে, অর্থাৎ মানি সাপ্লাই কন্ট্রাকশনের যে প্রসেস সেটাকে গভর্নমেন্ট উল্টে দেয় বা মানি সাপ্লাইকে বাড়িয়ে ফেলে প্রিন্টিং করে বা বৃদ্ধি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, ইন্টেন্সিটির উল্টো পদক্ষেপের মাধ্যমে অন্য দিক থেকে অন্য সোর্স থেকে মানি সাপ্লাইকে বৃদ্ধি করে আনএমপ্লয়মেন্টকে ঠেকানো যায় এবং সেটা করতে যে প্রাইস লেভেলটা ফর্ম করে না এবং ডিভ্যালুয়েশনের যে প্রভাব ইকোনমির উপর করার কথা সেটা পড়ে না। একটা কেস দেখুন শেষ দিকে আমরা যে যদি ডিভ্যালুয়েশন হয়ে থাকে আলটিমেটলি সেটা এমপিরিক্যালি শর্ট টার্মে ডিভ্যালুয়েশনকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে, তবে লং রানে সেটা ডিভ্যালুয়েশনকে আবার ইমপ্রুভ করতে পারে। আমরা এই দিকটুকু দেখলাম আজকে, আগামী ক্লাসে আমরা ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের প্রভাব নিয়ে আলোচনা